নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস আমরা জানি যে গত 3 দিন বা 4 দিন আগেই সম্পন্ন হয়েছে। বাবা সাহেব আম্বেদকরের চিন্তা ভাবনা এবং তার আদর্শ এই নিয়েই আমাদের দীর্ঘ 5 থেকে 6টা লেকচার সিরিজ হয়ে গেল। আজকের তার শেষ পর্ব। আজকের এই আলোচনায় আমাদের প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর বঙ্কিমচন্দ্র মণ্ডল, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট পলিটিক্যাল সায়েন্স, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। আমি মহাশয়কে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে এই প্ল্যাটফর্মে এই সময় দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয় অ্যাটাক অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এ ডেঞ্জারিয়াস টেন্ডেন্সি। আমি মহাশয়কে অনুরোধ জানাবো বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষের, এবং ডক্টর বি আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোক্তা যারা, কর্মকর্তা যারা, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই প্ল্যাটফর্মে বলার সুযোগ করে দেওয়ার জন্যে। তো আজকের আমার বিষয় হচ্ছে যে একটু কারুর একটু খটকা লাগতে পারে, অ্যাটাক অন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এ ডেঞ্জারাস টেন্ডেন্সি। সংবিধানের উপর আক্রমণ, একটা বিপজ্জনক প্রবণতা। আমি এই বিপজ্জনক প্রবণতাটা কেন বলছি আমি নিশ্চয়ই সেটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করব আমার মতো করে আর কি। তো যেহেতু আম্বেদকরকে নিয়ে যে আলোচনা সিরিজ চলছিল তারই শেষ পর্বে আমরা রয়েছি, যেটা সঞ্চালক মহাশয় যা বললেন। তো সেই কারণে আম্বেদকরের বক্তব্য দিয়েই আমি আলোচনাটা শুরু করতে চাই আর কি। তো আপনারা জানেন যে আম্বেদকর এমন একটা সমাজ চেয়েছিলেন যে সমাজের মূল ভিত্তি হবে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটারনিটি। এখন আম্বেদকর যখন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, এই নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু তার যে লক্ষ্য, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত করা যায় সেই চেষ্টাই তিনি করেছিলেন। তিনি সংবিধানকে মূলত সমাজ পরিবর্তন এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা হাতিয়ার হিসেবে তিনি দেখেছিলেন, এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর যাতে এই যে মূল নীতি লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটারনিটি, এই 3 মূল নীতি যাতে সংবিধানে যুক্ত করা যায়, সুনিশ্চিত করা যায়, তার জন্য তিনি তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিকে কাজে লাগিয়েছেন। এখন এইটা ঠিক যে আম্বেদকর যা চেয়েছিলেন সবটা কার্যকর করতে পারেননি। আম্বেদকর যদি স্বাধীনভাবে সংবিধান রচনা করার ক্ষমতা পেতেন, তাহলে আজকের আমরা যে সংবিধানটাও পেয়েছি হয়তো এর চাইতেও আরো কিছু গরিবমুখী আমরা আরো কিছু অনুবিধি হয়তো সংবিধানের মধ্যে পেতাম আরো।
তা সত্ত্বেও আমরা বলবো যে আম্বেদকরের যে ভাবনা চিন্তা, তার কিন্তু তার যে দর্শন, তার প্রতিফলন কিন্তু সংবিধানের প্রতি ছত্রে ছত্রে রয়েছে। বিশেষ করে সংবিধান যে প্রস্তাবনা, সংবিধানের যে ৩য় অধ্যায়ে বর্ণিত যে মৌলিক অধিকার, সংবিধানের ৪র্থ অধ্যায়ে বর্ণিত যে নির্দেশমূলক নীতি এবং সংবিধানের বিভিন্ন ধারায় তার এই চিন্তাভাবনার স্পষ্ট প্রতিফলন আমরা দেখতে পাই। কেন বলছি যে স্পষ্ট প্রতিফলন রয়েছে? যে সংবিধান সভায় বিশেষ করে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে তিনি যে সমস্ত দাবি সনদ এই নিম্নবর্গের মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য যে সমস্ত দাবি সনদ ব্রিটিশদের কাছে উপস্থাপন করেছিলেন, এমনকি সংবিধান সভাতে যে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশনের পক্ষ থেকে যে চার্টার অফ ডিম্যান্ড, যে 87 পৃষ্ঠার যে দলিল উপস্থাপিত হয়েছিল, সেটা যদি আমরা একটু অনুধাবন করি তাহলেই বুঝতে পারবো যে সংবিধানটা যদি সত্যি স্বাধীনতা থাকতো আম্বেদকরের, তাহলে সংবিধানটার প্রকৃতি কেমন হতো। তো যাই হোক, আজকের আমরা দেখব যে আম্বেদকরের যে সংবিধান, সেই সংবিধান আজকের এই মানে যেটা 1950 সালে যেটা কার্যকরী হয়েছিল, তারপর থেকে আজকের কোথায় এসে দাঁড়িয়েছে। তো এটা ঠিকই যে সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে আজ পর্যন্ত সংবিধানের উপরে অনেক ঘাত প্রতিঘাত এসছে, অনেকবার, 100 টাইম, মোর দ্যান 100 টাইমস সংবিধান পরিবর্তিত হয়েছে। তারপরেও সংবিধানের যে মৌলিক কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষ চরিত্র, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধিকার ও স্বাতন্ত্র্যকে মোটামুটিভাবে রক্ষা করা গেছে। এবং এটা বলবো যে এটা একটা সাফল্য, নো ডাউট। কিন্তু আজকের দিনে আমরা যদি দেখি, বিশেষ করে বর্তমান যে কেন্দ্রের যে শাসক দল ক্ষমতাসীন হওয়ার পর, বিশেষ করে 1919 সালের নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন হওয়ার পর এমন কিছু পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে যাতে তাদের হিডেন যে এজেন্ডাগুলো সামনে এসছে, যেটা তার আগে তেমন ভাবে তারা আনতে পারেনি। এবং সংবিধানের যে গণতান্ত্রিক যে চরিত্র, ধর্মনিরপেক্ষ যে চরিত্র, সেই চরিত্র থাকবে কিনা এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, সন্দেহ দেখা দিচ্ছে। ফলে আমরা এই সন্দেহের জায়গা, এই প্রশ্নের জায়গাটা আমরা কোথায় কিভাবে এসছে সেটা একটু তুলে ধরার চেষ্টা আমরা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে সরকার 75 বছর যে স্বাধীনতা দিবস পালন যখন করছে, তখন কিন্তু আপনারা দেখেছেন যে সংবিধানের যে প্রস্তাবনার দুটো গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, একটা হচ্ছে যে সেকুলারিজম, আর একটা হচ্ছে সমাজতন্ত্র, এই দুটোকে বাদ দিয়ে একেবারেই যখন সংবিধান গৃহীত হয়েছিল তখনকার যে স্ট্রাকচার, সেইটা সামনে এনেছে। এখন এটা নিয়ে তারা তাদের মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই দুটো শব্দ বাদ গেল কেন, বাদ দেওয়ার চেষ্টা হলো কেন? এটা কি খানিকটা বাজিয়ে নেওয়ার চেষ্টা হলো, যে কতটা দেশের প্রতিক্রিয়াকে জানার চেষ্টা হলো, যে সংবিধান যদি রদবদল করা হয় তাহলে কি দাঁড়াবে? তো এটা হচ্ছে প্রথম আমি যদি ধরি আর কি। তো এই যে সমাজতন্ত্র, আপনারা জানেন যে আজকের দিনে সমাজতান্ত্রিক যে কাঠামোটা আমাদের
সংবিধানে ছিল সেটা লিবারাল ইকোনমির এমন প্রভাব আমাদের সংবিধানের বা আমাদের রাষ্ট্রের কাজকর্মের উপরে পড়েছে, যাতে সমাজতান্ত্রিক যে ধাঁচের যে সমাজ গড়ার যে পরিকল্পনাটা ছিল সেটা আজ আর প্রায় অবশিষ্ট নেই। দুই হচ্ছে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ। আমরা জানি সংবিধানের প্রস্তাবনা এবং বিভিন্ন ধারা উপধারায় ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে এই যে রাষ্ট্র ধর্মের কোনো বিশেষ ধর্মের প্রতি কোনো পক্ষপাতিত্ব দেখাবে না, প্রত্যেক ব্যক্তি তার নিজের নিজের ধর্ম আচরণ করতে পারবে, ধর্ম প্রচার করতে পারবে, উপাসনা করতে পারবে, এবং ধর্মটা একেবারেই একটা ব্যক্তিগত বিষয় হিসাবেই আমাদের সংবিধানে রয়েছে, যেখানে রাষ্ট্রের সেই ভূমিকাটা থাকবে না। তবে এটাও ঠিক যে রাষ্ট্র যে ধর্মীয় ক্ষেত্রে একেবারেই হস্তক্ষেপ করবে না এটা কিন্তু নয়, যে সেই সুযোগও কিন্তু রয়েছে হস্তক্ষেপ করার সুযোগ। অর্থাৎ সেটা কখন, যেমন ধরুন যে আমরা যদি বলি যে দলিতদের ধরুন এই যে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বাধা নিষেধ আছে, তো এক্ষেত্রে যদি সত্যি সেটা থাকে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্র নিশ্চয়ই ইন্টারভিন করবে যাতে দলিতরাও মন্দিরে প্রবেশের অধিকার পায়। তো এরকম অনেক ক্ষেত্রেই সেটা আছে। বিভিন্ন যে ধর্মীয় সভা টভাগুলো হয় সেখানেও আপনারা দেখেছেন যে রাষ্ট্রের একটা ইন্টারভেনশন থাকে। এখন এটা একটা দিক নিশ্চিত, কিন্তু যে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ সেটা কিন্তু আমরা বলবো যে এখন কিন্তু সে জায়গায় নেই। যে ধর্মীয় অসহিষ্ণুতা এখন যেন ব্যাপকভাবে বেড়ে গেছে এই এই পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি। হিন্দু জাতীয়তাবাদীরা বিশেষ করে হিন্দুত্বের যে প্রজেক্ট, হিন্দুত্বের যে ডিজাইন, সেই প্রজেক্টকে কার্যকর করার জন্য তারা কিন্তু আমরা বলবো যে এমন কিছু পদক্ষেপ তারা নিয়েছে এই সময়ের মধ্যে, সেটা আর যাই হোক খুব কাম্য নয়। তারা আপনারা দেখেছেন যে তারা এই যে ঘরে ফেরানোর নাম করে হোম কামিং মুভমেন্ট যেটা শুরু করেছে, ঘর ওয়াপসি মুভমেন্ট যেটা তারা চালাচ্ছে সারা দেশব্যাপী, যে যারা ধর্মান্তরিত খ্রিস্টান বা মুসলিম তাদেরকে রিকনভার্ট করার চেষ্টা সারা দেশব্যাপী এরা করছে। আবার অন্যদিকে অন্য ধর্মের মানুষ তারা যাতে অন্যদেরকে কোনোভাবে কনভার্ট করতে না পারে তার জন্য বিজেপি শাসিত শাসক দল শাসিত রাজ্যগুলোতে ইতিমধ্যেই যে সংখ্যালঘু বিরোধী বা বলবো যে অ্যান্টি কনভার্সন ল তারা পাশ করেছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে কনভার্সনটাকে বন্ধ করা। অর্থাৎ দু ধরনের একটা ডাবল স্ট্যান্ডার্ডের একটা জায়গা তৈরি করার চেষ্টা হয়েছে এই সব আইনের মধ্য দিয়ে। এখন এটা সকলেই মানবেন যে সংখ্যালঘু সাম্প্রদায়িকতা এবং সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা দুটি বিপজ্জনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মতো দেশে আমি মনে করি সংখ্যাগুরুর সাম্প্রদায়িকতা অনেক বেশি বিপজ্জনক। এখন এই যে সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িক হিংসা আমাদের দেশে কিন্তু ক্রমাগত বাড়ছে এবং আপনারা যদি ছোট্ট আমি একটা পরিসংখ্যান যদি দিই তাহলে নিশ্চয়ই খানিকটা বুঝতে পারবেন যে কিভাবে এই সাম্প্রদায়িক হিংসা দাঙ্গা হাঙ্গামাগুলো বাড়ছে। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি 2022 সালের মার্চ মাসে যে পরিসংখ্যানটা দিয়েছেন সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 2016 থেকে 2020 এই সময় পর্যন্ত সারা দেশে 3400টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এবং সাম্প্রদায়িক হিংসার ঘটনার পাশাপাশি শুধু 2020তেই 51,606টি সাম্প্রদায়িক হিংসার মামলা হয়েছে। বোঝাই যায় সাম্প্রদায়িক হিংসা মানেই শুধু জীবনহানি তো হয় না,
তার সঙ্গে সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো এই বিষয়গুলো ঘটেছে। সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে বর্তমান কেন্দ্রের শাসক দলের প্রত্যক্ষ মদদে বলবো যে সাম্প্রদায়িক হিংসা বাড়ছে। সাম্প্রদায়িক হিংসাটা ক্ষেত্রে কেন্দ্রের একটা মদদ আছে। কেননা প্রকাশ্যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা হলেও সেখানে শাসক দলের পুলিশ তারা নির্বাক দর্শকের ভূমিকায় থাকছে। আরো একটা বিপদ হলো এই যে হিন্দুত্বের যারা কারবারি করেন, ধ্বজাধারী যারা, তারা আইনের শাসন এবং আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। কারণ তারা জানেন যে তারা যাই করুন না কেন সরকার তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবে না। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের রাজ্যের দিকেও যদি একটু তাকাই তাহলেও দেখব, যেহেতু এখানেও রাজ্যের শাসক তারাও সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, সেই কারণে রাজ্যের দিকেও বিষয়টাও যদি আমরা একটু আনি তাহলে দেখব যে রাজ্যের শাসক দল তারা কিন্তু প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার নীতি নিয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি আর কি যে বিভিন্ন অঞ্চলে, রাজ্যের বিভিন্ন অঞ্চলে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাগুলো হয়েছে সেখানে কিন্তু শাসক দলের মদদ বা উস্কানি ছিল বলে এরকম খবর কিন্তু প্রকাশিত হয়েছে। এবং আসলে কেন্দ্রের শাসক দল রাজ্যে সাম্প্রদায়িকতার প্রশ্নে যে যে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও ঠিক তার মতো করে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সেটাকে কাউন্টার করার জন্য। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু দুটো সরকারের মনে হচ্ছে দৃষ্টিভঙ্গি মোটামুটি ভাবে এক, যে অ্যাকচুয়ালি একটা মেরুকরণের রাজনীতিকে স্পষ্ট রূপ দেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের পথ তারা অবলম্বন করছেন। যদি সামগ্রিক বিষয়টা যদি আমরা অবজার্ভ করি তাহলে এটা বলা যাবে যে যে মনে হচ্ছে যে একটা বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতমূলক একটা সংবিধান বা একটা ব্যবস্থা তারা করার চেষ্টা তারা করছে। বা অন্যভাবে যদি বলি যে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র বা থিওক্রেটিক রাষ্ট্র যেটাকে আমরা বলি যেন তৈরি করার একটা প্রচেষ্টা কিন্তু রয়ে গেছে কেন্দ্রের শাসক দলের পক্ষে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এখন এই ধর্মাশ্রয়ী রাষ্ট্রের যে ব্যাপারটা আমি এখানে একটুখানি জাস্ট উল্লেখ করতে চাই যে আপনারা দেখলেন যে সাম্প্রতিক সময়ে যে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে এবং রাম মন্দির এর উদ্বোধনকে কেন্দ্র করে যে ধরনের বলা চলে উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেখানে মোদিকে একটা নতুন অবতারে নিয়ে আসার চেষ্টা হয়েছে, যে মোদি অ্যাজ ইফ যেন মোদি হচ্ছে যে ঈশ্বরের প্রতিনিধি। সুতরাং আমরা সকলেই জানি যে মধ্যযুগে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে শাসক দলকে দেখানোর মূল উদ্দেশ্যটা কি ছিল, যে ঈশ্বরের প্রতিনিধি, আর যেহেতু মানুষ মোটামুটি ভাবে সবাই ঈশ্বরে বিশ্বাস করে সুতরাং স্বাভাবিকভাবে যদি ঈশ্বরের প্রতিনিধি হন তার বিরোধিতা করার প্রশ্ন আসবে না। সুতরাং এইরকম একটা যে এবং শাসক দলের পক্ষ থেকে যেভাবে প্রচারটাকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে যে শত শত বছর ধরে যেমন রাম ঈশ্বর, তার নাকি কোনো বাড়ি ছিল না, তার মাথার উপর ছাদ ছিল না, এত বছর পরে তার নাকি বাড়ির ব্যবস্থা করা হয়েছে, ছাদের ব্যবস্থা করা হয়েছে। তো যারা ধর্মবিশ্বাসী মানুষ যারা, তারা সকলেই জানেন যে ঈশ্বর সম্পর্কে এরকম একটা ধারণা আছে, ঈশ্বর হচ্ছে অমনিপোটেন্ট, ঈশ্বর হচ্ছে যে সর্বশক্তিমান, ঈশ্বর হচ্ছে সর্বত্র বিরাজমান। তো তাহলে আজকের এই যে কথাটা বলা হচ্ছে যে এতদিন তার বাড়ি ছিল না, আজকের বাড়ি তৈরির ব্যবস্থা হলো, এটা মানেটা কি, যে ঈশ্বরের এতটাই দুরবস্থা
যে মানুষ বাড়ি তৈরি করে না দিলে তার আর বাড়ি হচ্ছে না। আমি আমি জানি না যে যেভাবে প্রচারটাকে নিয়ে আসা হচ্ছে তার তার ইউটিলিটি বা তার ইমপ্লিকেশন কি আর কি বুঝতে পারছি। আসলে এইসব প্রচেষ্টা আমাদের সংবিধানের যে মৌলিক কাঠামো, আমার মনে হয় যে মৌলিক কাঠামোকে ভাঙার প্রচেষ্টা। এবং আমি বলবো যে সংবিধানে যে আম্বেদকরের যে অবদান সেটাকে নস্যাৎ করার একটা প্রচেষ্টা, অর্থাৎ সংবিধানকে একটা অন্যভাবে পরিবর্তন করার একটা প্রচেষ্টা হয়তো এইসবের মধ্য দিয়ে মানুষের মধ্যে ইনকালকেট করার চেষ্টা হচ্ছে। আমরা সম্প্রতি স্বাধীনতার ৭৫ বছর পার করে আজাদি কা অমৃত উৎসব আমরা পালন করেছি। তারপরেও কিন্তু আজকের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠছে যে আমরা কারণ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ও অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং সর্বোপরি গণতন্ত্রই এখন একটা বড় আক্রমণের মুখে এসে পড়েছে। বড় আক্রমণের মুখে আমরা দেখতে পাচ্ছি। অনেকে মনে করছেন ভারত আজ পরিপূর্ণ একটা কর্তৃত্ববাদ বা অথরিটেরিয়ান রেজিমের মধ্যে যেন ঢুকে যাচ্ছে, যেখানে শুধু গণতান্ত্রিক রীতিনীতি মূল্যবোধগুলো নস্যাৎ করার চেষ্টা হচ্ছে তাই নয়, যে সাথে সাথে রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো তার ভূমিকাকেও কিন্তু আন্ডারমাইন করা হচ্ছে, তার ভূমিকাকেও কিন্তু ছোট করে দেওয়া হচ্ছে। আমরা যদি দেখি আর কি যে সরকারের যে ৩টি বিভাগ, যার মধ্যে সংসদীয় ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। যে আইন বিভাগ এর কথাই যদি আমরা একটু ভাবি, যে আইন বিভাগকে খানিকটা রিডান্ডেন্ট করে দেওয়া, একটা অপ্রাসঙ্গিক ইরেলেভেন্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা সুপরিকল্পিত প্রচেষ্টা যেন চলছে। কারণ আপনারা যদি দেখেন আর কি যে আইনসভা মূলত অধিবেশনের সময় সীমা একেবারে কমাতে কমাতে 50-এর মধ্যে নিয়ে আসা হয়েছে। এমন অনেক আইন পাশ, গুরুত্বপূর্ণ আইন পাশ হচ্ছে যে আইনগুলো পার্লামেন্টে উইদাউট ডিসকাশন, উইদাউট ডিবেট পাশ হয়ে যাচ্ছে, গিলোটিনে পাশ করে দেওয়া হচ্ছে। এমনকি বাজেটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, সেটাও নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। সরকার পার্লামেন্টকে চালাতে দিতেই চাইছেন। একেবারে তুচ্ছ কারণে সরকার পার্লামেন্টকে একেবারেই বলা চলে স্তব্ধ করে রাখতে চাইছে, যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে কোনো আলোচনা হচ্ছে না, ডিবেট হচ্ছে না, ডিসকাশন হচ্ছে না। শেষ মুহূর্তে যে একের পর এক আইন পাশ হয়ে যাচ্ছে কোনো আলোচনা বিতর্ক ছাড়াই। তো এই বিষয়টা আমরা যদি ভাবি, যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা এটা জানি যে সাধারণত কোনো আইন নিয়ে কোনো কনফিউশন থাকলে বা তার টিটবিট গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনার জন্য স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। যে কোনো আইনের ক্ষেত্রে পাঠানোর নিয়ম আছে আমাদের সঙ্গে, এবং সেটা কিন্তু একটা বড় অংশের আইন সেইভাবেই হওয়ার কথা। সেই প্রচলিত রীতিনীতি বা মূল্যবোধ, যা সাংবিধানিক যে মূল্যবোধ, সংসদীয় যে মূল্যবোধ, সেখানে কিন্তু সেই ব্যবস্থাটা ছিল, বা আজকের দিনে সেটাকে ক্রমাগত ছোট করা হচ্ছে। এখন এমনকি আমরা যদি দেখি যে ইউপিএ আমলেও যেখানে 60 থেকে 70% বিল এইভাবে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হতো, আজকের বর্তমান সরকার সেটাকে কমাতে কমাতে 13% এনেছে। 13%, 13% নিয়ে এসছে। ফলে এটা বোঝা যাচ্ছে যে পার্লামেন্টের সংসদ মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্লামেন্টকে কিভাবে আন্ডারমাইন করা হচ্ছে। আমরা যদি একটু ভাবি আর কি, যে এর সাথে সাথে যদি অন্যগুলোর, এবং আরো একটা কথা আপনারা নিশ্চয়ই জানেন যে লাস্ট শীতকালীন যে অধিবেশন, সেটা নজিরবিহীন, এরকম ঘটনায় আমাদের ভারতবর্ষের ইতিহাসে ঘটেনি, যে 140 জন এমপিকে সাসপেন্ড করে রাখা হয়েছে। এটা ভাবা যায় যে পার্লামেন্ট হচ্ছে বিরোধীদের,
সেখানে বিরোধীদের কথা বলার সুযোগ নেই। এই হচ্ছে বাস্তবতা আমাদের আজকের দিনে। আমরা একইভাবে যদি একটু আমরা শাসন বিভাগের দিকে তাকাই, পার্লামেন্টকে যেমন ভাবে রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে, তাকে আন্ডারমাইন করা হয়েছে, রিডান্ডেন্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, শাসন বিভাগও কিন্তু একইভাবে শাসন বিভাগকেও কিন্তু রাবার স্ট্যাম্পে পরিণত করা হয়েছে। আমি শাসন বিভাগের এই বিষয়ে আমি শুধু বিস্তারিত আলোচনার দিকে আমি যেতে চাইছি না। আমি শুধু একটি বিষয় আমি এখানে উল্লেখ করার চেষ্টা করব, যে তা থেকেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আজকের দিনে শাসন বিভাগের ভূমিকাটা কোথায় এসে দাঁড়িয়েছে। জাস্ট আমি যে মোদী মন্ত্রিসভার একজন মন্ত্রী, মোদী মন্ত্রিসভার মন্ত্রী উপেন্দ্র কিশোর কুশওয়া, তিনি যখন পদত্যাগ করছেন, যে উপেন্দ্র কুশওয়া তার পদত্যাগপত্রে লিখছেন, আমি জাস্ট কোটেশনটা, তার লেখাটা একটুখানি এখানে উল্লেখ করতে চাই, যে উইদিন কোট, ইউ হ্যাভ সিস্টেমেটিক্যালি ডিসমেন্টেল the functioning of the cabinet of the government that is mandated in our constitution. The union cabinet has been reduced to a mere rubber stamp, simply endorsing your decision without and deliberation. Ministers and officers posted in the ministries have become figurehead, as virtually all decisions are taken by you, your office, and the BJP president, which is anti-constitutional. সুতরাং এই যে উপেন্দ্র কুশওয়া তিনি মোদী মন্ত্রিসভার মন্ত্রী পদত্যাগপত্রে যা বলছেন, তা থেকেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে ক্যাবিনেটের অবস্থাটা কোথায়, আর যে কিভাবে মোদীর প্রাধান্যটাকে বাড়ানো হয়েছে। আমি এই বিষয়ে আর আলোচনা ওখানে করতে চাইছি না। আমি যদি বিচার বিভাগের দিকটা আসি, তো আপনারা জানেন যে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে সবাই জানি যে বিচার বিভাগ হচ্ছে সংবিধানের অভিভাবক এবং সংবিধানের ব্যাখ্যাকর্তা। এই যে আইনের শাসন নিশ্চিত করা এবং ন্যায় বিচার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের বিচার বিভাগের উপরে বর্তেছে। কিন্তু সেই বিচার বিভাগ তখনই আইনের শাসন কার্যকর করতে পারে, ন্যায় বিচার দিতে পারে, যদি সেই বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা থাকে। আমরা আজকে কি দেখতে পাচ্ছি, যে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে খর্ব করার চেষ্টা হচ্ছে। বিচার বিভাগ এই মুহূর্তে একটা বড় চাপের মধ্যে আছে। অনেক সময় সেই বিচার বিভাগ সেই চাপ ওভারকাম করতে পারছে, আবার অনেক সময় সেই চাপ ওভারকাম করতে পারছে না। আপনারা দেখলেন যেটা বহু পুরনো মামলা, বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে যে মামলাটা চলছিল সুপ্রিম কোর্টে, সেটা তো কম দিনের মামলা নয়, এবং সেই মামলার রায় দেওয়া হলো কিসের উপর ভিত্তি করে? যে এভিডেন্সের উপর ভিত্তি করে। যথাযথ এভিডেন্স ছাড়া কোনো মামলার রায় হয়? কিন্তু আমরা কি দেখলাম, যে বিচারপতিরা 1000 পৃষ্ঠার একটা রায় দিলেন। সেই রায়ের মূল বক্তব্য হচ্ছে যে কিছু মানুষ বিশ্বাস করে যে ওইখানে ওইটাই হচ্ছে রামের জন্মস্থান, তার উপর ভিত্তি করে রায় দেওয়া হলো যে না, ওখানে রাম মন্দির নির্মাণ করা হবে। এটা কখনো কল্পনা করা যায় যে বিচার বিভাগ উইদাউট এনি এভিডেন্স যে একটা রায় দিয়ে দিচ্ছে? সেটাও আমাদের দেশে ঘটেছে। এবং তারপরে সেই বিচারপতি যিনি রায় দিয়েছিলেন, রায় দেওয়ার ক্ষেত্রে যিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন, সেই বিচারপতিকে আমরা সকলেই জানি তাকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, পরবর্তীকালে আপনার রিটায়ারমেন্ট তাকে কিভাবে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। এছাড়াও আরো একাধিক বিচারপতিকে গভর্নর করা হয়েছে বিভিন্ন সময়। তো এটা আরেকটা দিক, যে বিচার বিভাগ কে কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতা রক্ষার প্রশ্নে যে বিচারপতিরা কিভাবে নিয়োজিত হচ্ছেন,
তার উপরে সেটা অনেকটা নির্ভর করে। কারণ নিয়োগকর্তার প্রতি একটা যদি আমরা ধরে নিই যে একটা মানে কি বলবো যে এটাকে আমরা যদি এইভাবে ভাবি যে নিয়োগকর্তার প্রতি একটা সফটনেস থাকবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে দীর্ঘদিন ধরে চলছে বিচারপতিদের নিয়োগের ব্যাপারটা কলেজিয়াম কর, তার মধ্যেও যে সমস্যা থাকে না তা নয়, কিন্তু সেই কলেজিয়ামটাকে ভাঙার জন্য ন্যাশনাল জুডিশিয়াল কমিশন তৈরি করা হলো, যে কলেজিয়াম নিয়োগ করবে না, জুডিশিয়াল কমিশন নিয়োগ করবে। তো এটা এটা ভালো যে বিচার বিভাগ অন্তত এই যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠনের যে বিষয়টাকে খারিজ করে দিয়েছে, যে না, এতে তাদের বক্তব্য যে এতে বিচার বিভাগের বিচারপতিদের স্বাধীনতা এবং নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এই যুক্তিতে এটাকে খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং বিচার বিভাগকে যদি কবজা করা যায়, তাহলে আগামী দিনে যা হিডেন এজেন্ডা আছে সেটা খুব সহজে কার্যকর করা যাবে। এই ভাবনা থেকেই আমার মনে হয় যে বিচার বিভাগকে কবজা করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ সাংবিধানিক রীতিনীতিকে যা যেভাবে লঙ্ঘন করার একটা ভাবনা চিন্তা এর মধ্যে কাজ করেছে। আপনারা যদি দেখেন আর কি, যে এখন শাসক দল এরকম মনে হচ্ছে যে একটা ওয়ান পার্টি ডিক্টেটরশিপের দিকে যাওয়ার চেষ্টা করছে। কারণ শাসক দলের যদি আপনারা যদি কথাবার্তাগুলো দেখেন আর কি, যে একটা সময় কংগ্রেস মুক্ত ভারতের কথা বলা হয়েছে, আর আজকে সেটা সেই স্লোগানটা চেঞ্জ হয়ে গেছে, এখন বলা হচ্ছে বিরোধী শূন্য ভারতের কথা বলা হচ্ছে, অর্থাৎ শুধু একটাই দল থাকবে, বাকিরা থাকবে না। রাজ্যের ক্ষেত্রেও যদি আপনারা একটু দেখেন, পালাবদলের পর 2011 সালে যখন পালাবদল হলো, তখন রাজ্যের শাসক দলেরও ভাবনা চিন্তা ঠিক এইরকমই ছিল, যেখানে শাসক দল ওই বিরোধী মুক্ত রাজ্য গঠনের একটা প্রচেষ্টা তারা নিয়েছিল, এবং তার ফলে একের পর এক পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যে দল ভাঙিয়ে তারা কিন্তু নিজেদের কবজায় নিয়ে আসতে পেরেছে। এবং এই ক্ষেত্রে আমরা বলবো যে পুলিশ প্রশাসনকে কাজে লাগানো হয়েছে। আজকের দিনেও ঠিক একইভাবে যদি আমরা কেন্দ্রের দিকেও তাকাই, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছি যে যদি নির্বাচনের মাধ্যমে করা গেল তো ভালো, যদি না নির্বাচনের মাধ্যমে সেই সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছাতে না পারি, তাতেও পরোয়া নেই। কারণ আজকের যেভাবে দলবদলের রাজনীতিটাকে, দলত্যাগের রাজনীতিটাকে যেভাবে এনকারেজ করা হয়েছে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোথাও ভয় দেখিয়ে, কোথাও উপঢৌকন দিয়ে কিন্তু বিরোধী দলের এমএলএ এমপিদের একের পর এক নিজেদের ফোল্ডে আনার চেষ্টা হয়েছে, এবং তার ফলে একাধিক রাজ্য সরকারের পরিবর্তন হয়ে গেছে। তো এই জিনিস চলছে, এটা আগেও ছিল, কংগ্রেস আমলেও ঘটেছিল, মাঝখানে অনেকটা বলা চলে যে বিরত করা গেছিল, কিন্তু সেটা এই শাসনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যারা শাসক দল তাদের অধীনে এটা একটা মারাত্মক জায়গায় চলে গেছে। আমরা যদি একটু ভাবি আর কি, স্বাধীন এবং বলা চলে যে নিরপেক্ষ যে প্রশাসনের মেরুদণ্ড, যেটা সেটা কেন্দ্রের সরকারও ভেঙে দিয়েছে, এবং দল এবং বলা চলে যে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কনসেন্ট্রেটেড হয়েছে, কক্ষিগত করার চেষ্টা হয়েছে, একটা নতুন অবতারে তুলে ধরার চেষ্টা হয়েছে। ঠিক রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই জিনিসটাই যেন লক্ষ্য করেছি, যে এখানেও যেমন পুলিশ প্রশাসনকে একেবারেই দলের তাবে পরিণত করা হয়েছে, দলের মুখাপেক্ষী করে দেওয়া হয়েছে। আর একই সঙ্গে আমরা বলবো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি, তাকেও কিন্তু নতুন অবতারে তাকে নির্মাণ করার চেষ্টা হয়েছে। অনেকেই তাকে কখনো মা শারদার সঙ্গে তুলনা করা হয়েছে,
কখনো দুর্গার সঙ্গে তুলনা করা হচ্ছে। মানে এইরকম যে এই কেন্দ্রের যিনি শাসক প্রধান তাকেও যেমন ভাবে একেবারে কেউ কেউ বিষ্ণুর অবতার বলছেন, আগামী দিনে কিভাবে তাকে প্রজেক্ট করা হবে আমরা জানি না আরো কিছুদিন বাদে, কিন্তু তিনিও যে ঈশ্বরের একটা অংশ, ব্যাপারটা এই জায়গায় স্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। আমাদের এখানে রাজ্যের ক্ষেত্রেও তাই। ফলে এইসব বিষয়ে রাজ্য সরকারের প্রধান এবং কেন্দ্র সরকারের প্রধানের মধ্যে আমরা একটা মিল যেন কোথাও খুঁজে পাচ্ছি। আমরা এই পর্বে যদি আমরা ভাবি যে আপনারা সকলেই জানেন যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই সবগুলো রাজ্যে মানে সরকারের ক্ষমতাকে খানিকটা, কেন্দ্রের সরকারের ক্ষমতাকে খানিকটা নিয়ন্ত্রণ করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, স্ট্যাটুটরি বডিগুলো তৈরি করা হয়েছে। এখন আজকের দিনে আমরা যদি এইটা তাকাই আর কি, এদের কাজকর্মের দিকে যদি তাকাই, ইডি, সিবিআই, তো এগুলোকে ওয়েপনাইজ করা হচ্ছে, এগুলোকে হাতিয়ার করা হয়েছে যে মূলত বিরোধী স্বরকে স্তব্ধ করার জন্য, বিরোধী স্বরকে বন্ধ করার জন্য কিন্তু এদেরকে হাতিয়ার বানানো হয়েছে। কারণ হচ্ছে এই যে এই ইডি, সিবিআই কে আজকের দিনে আমরা যদি দেখি যে দেশের বিভিন্ন অংশে বিরোধী দলের নেতা, রাজনৈতিক নেতা, তাদের বিরুদ্ধে ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে ইলেকট্রাল বন্ড, সেটা দিকে যদি লক্ষ্য রাখেন, আপনারা সম্প্রতি এই ঘটনাটা ঘটেছে, আপনাদের সবাই নিশ্চয়ই জানেন যে ইলেকট্রাল বন্ডে কর্পোরেট বডি, যে বিভিন্ন কর্পোরেট বা ব্যবসায়ীদের পেছনে প্রথমে ইডি লাগিয়ে দেওয়া হলো, তারপরে দেখা সিবিআই লাগানো হলো, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে লেলিয়ে দেওয়া হলো, তারপরে দেখা গেল সেই সংস্থা যেই হচ্ছে যে শাসক দলের ফান্ডে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি জমা দিয়ে দিল, তখন আর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কারোরই অস্তিত্ব নেই, খুঁজে পাওয়া যায়। একেবারে হিজ মাস্টার্স ভয়েস বলতে যা বোঝায়, আজকের ইডি, সিবিআই কিন্তু সেই জায়গাতে চলে এসছে। একইভাবে বিভিন্ন যে সাংবিধানিক সংস্থাগুলোর কথা যদি আমরা ভাবি, যেমন ক্যাগ, ইসি, ইলেকশন কমিশন, আরবিআই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর স্বাধিকার বলে কিছু নেই। এরাও কিন্তু একইভাবে হিজবাস্টার্স ভয়েসের ভূমিকা পালন করছে। কারণ আপনারা দেখছেন যে এই নির্বাচনের সময় যে বারবার বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী স্বয়ং যে নির্বাচনী প্রচারে নির্বাচনী আচরণবিধিকে লঙ্ঘন করছে, তিনি নির্বাচনী প্রচারে বারবার ধর্মকে ব্যবহার করছে, তারপরেও কিন্তু নির্বাচন কমিশন নীরব। নির্বাচন কমিশন জাস্ট মিউট এক্সপেক্টেটরের ভূমিকা, নির্বাক দর্শকের ভূমিকা নিয়ে আছে, তাদের কোনো করণীয় আমরা অন্তত লক্ষ্য করতে পারছি না। কিছুদিন আগে আপনারা এসবিআই এর ক্ষেত্রে লক্ষ্য করলেন যে ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও কিভাবে টালবাহানা করার চেষ্টা হয়েছে, এবং একটা লম্বা সময় নির্বাচনের পরে যে তথ্য দেওয়া হবে, তারপরে মানে সুপ্রিম কোর্টের চাপে পড়ে তথ্য দিতে বাধ্য হয়েছে, এবং সেটা একেবারে স্বল্প সময়ের মধ্যে দিতে বাধ্য হয়েছে, এবং তাতে খানিকটা এক্সপোজড হয়েছে যে কিভাবে ইলেকট্রাল বন্ডকে ব্যবহার করা হয়েছে, কিভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে হিউজ অ্যামাউন্ট অফ মানি তারা কালেক্ট করেছে। এমনকি রাজ্যের ছোট ছোট দলগুলো তারাও শত শত কোটি টাকার নির্বাচনী বন্ড পেয়েছে। কিভাবে হয়েছে না হয়েছে এখন আপনারা সকলেই জানেন যে এই নির্বাচনী বন্ডের ফলে কিভাবে ওষুধের দাম বেড়েছে, এই নির্বাচনী বন্ডের ফলে রাজ্যের ক্ষেত্রে কিভাবে আমাদের ইলেকট্রিসিটির মিটারের ইলেকট্রিসিটির দাম বেড়েছে, রাজ্যের
আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা বিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্য রাজ্যগুলোর তুলনায় আমাদের এখানে বিদ্যুতের দাম, ইউনিট প্রতি বিদ্যুতের দাম অনেক বেশি হয়েছে। কারণ একটা বিদ্যুৎ সংস্থা যারা মূলত শহরে বিদ্যুৎ সরবরাহ করে, তারা 400 কোটি টাকার বেশি একটা রাজনৈতিক দলকে বন্ড দিচ্ছে, রাজনৈতিক দলের হয়ে বন্ড কিনেছে। এটা ভাবা যায়। তো এই জায়গাটা কিন্তু আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি। আপনারা এটাও দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে যে ইউএপিএ আইন, এই আইনটা আজকে নতুন আইন নয়, আইনটা 1967 সাল থেকে ছিল। কিন্তু কেউ কখনো শুনেছিলেন যে ইউএপিএ আইনের ব্যবহার? এইটা 2019 সালে এইটা এই ইউএপিএ আইন এটাকে মোদি গভর্নমেন্ট সংশোধন করেছে। সংশোধন করে এমন কিছু ধারা যুক্ত করেছে যার ফলে যে কোনো ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে আটক করা যাবে, তার জন্য কোনো এফআইআর লাগবে না। এবং এটা হচ্ছে যে এনআইএ তারা এই কাজটা করতে পারে। এখন এই ইউপিএ আইনের নগ্ন যে ব্যবহার আমরা আজকের দিনে দেখতে পাচ্ছি, যে যারাই একটু সরকারের বিরোধিতা করছে, যারাই হচ্ছে যে সরকারের নীতি সমালোচনা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই আইন লাগু করা হচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে এবং বিনা বিচারে আটক রাখার চেষ্টা হচ্ছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভুক্তভোগী মানুষেরা হচ্ছে যে কবি, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এমনকি ছাত্ররাও এই আইনের আওতায় পড়ে যাচ্ছে। এই আইনে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। আমি যদি একটুখানি এক্ষেত্রে একটা পরিসংখ্যান, ছোট্ট একটা পরিসংখ্যান যদি দিই, যে দেখা যাচ্ছে 2016 থেকে 22 এই সময়ের মধ্যে 10,555 জনকে শুধু ইউএপিএ আইনে আটক করা হয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আপনারা সকলেই জানেন যে ভীমা কোরেগাঁও কে কেন্দ্র করে যেভাবে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অধ্যাপকদের আটক করা হয়েছিল এবং তাদেরকে বিনা বিচারে বছর পর বছর আটকানোর চেষ্টা হয়েছে। এটা তো কম কথা নয়। যে আমরা কোথায় যাচ্ছি, আমরা ঠিক বুঝতে পারছি না যে কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে রাজ্যপালের পদকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে। কংগ্রেস আমলেও হয়েছে, আজও সেটাকে অন্তত মাঝখানে আমরা দেখেছি যে রাজ্যপালের পদকে ব্যবহার করার ক্ষেত্রে খানিকটা সীমিত অপব্যবহার, খানিকটা সীমিত করা গেছিল। আজকে কিভাবে সেটাও বাড়ছে, সেটাও আপনারা অনুমান করতে পারছেন। আমি এক্ষেত্রেও দুই একটি কথা বলবো, যে শুধু রাজ্যপালের পদকে ব্যবহার করে একের পর এক রাজ্য সরকারের পরিবর্তন করা হচ্ছে, ক্ষমতা কাঠামোর পরিবর্তন ঘটেছে। কোন দল ক্ষমতা থেকে চলে গেছে, আবার নতুন দল ক্ষমতায় নিয়ে আসা হয়েছে রাজ্যপালের পদকে ব্যবহার করে। যেমন আমি এখানে একটুখানি যদি বলি আর কি, যে 2016 সালে যেমন উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশে সরকার ফেলে দেওয়া হয়েছে রাজ্যপালের পদকে ব্যবহার করে। 2017 সালে গোয়া, 2018-তে কর্ণাটক সরকার গঠন করা হয়েছে রাজ্যপালের পদকে ব্যবহার করে। 2018-তে জম্মু কাশ্মীরের সরকার ভেঙে দেওয়া হয়েছে রাজ্যপালের পদকে ব্যবহার করে, যেটা একেবারে অসাংবিধানিক পথেই করার চেষ্টা হয়েছে। আপনারা জানেন সেখানে যা বলা ছিল। তারপরে কিভাবে দল ভাঙিয়ে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে সরকার গঠনের চেষ্টা হয়েছে রাজ্যপাল, সেখানেও রাজ্যপালের ভূমিকা কি আপনারা সবাই দেখেছেন, জানেন। শুধু এই সব কাজের মধ্যে দিয়ে রাজ্যপালের পদের অপব্যবহার হয়েছে তা তো নয়, একই সঙ্গে বলা যায় যে এতে গণতান্ত্রিক রীতিনীতি এবং সাংবিধানিক রীতিনীতি মূল্যবোধকে কিন্তু নস্যাৎ করার চেষ্টা হচ্ছে এই রাজ্যপালের পদকে ব্যবহার। আজকের দিনে আপনারা সকলেই জানেন যে রাজ্যপালকে ব্যবহার করে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি অস্বীকার করবো না, রাজ্য সরকারও অনেকটা দায় রয়ে গেছে। কিন্তু যেভাবে রাজ্যপালও এই ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খানিকটা বলা চলে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মকে স্তব্ধ করার চেষ্টা হয়েছে রাজ্য সরকার এবং রাজ্যপাল মিলিয়ে, সেটা আর যাই হোক
শিক্ষা প্রতিষ্ঠানের তাতে কোনো ভালো হয়নি। আমরা আরো কি দেখতে পাচ্ছি যে আজকের দিনে কেন্দ্রের সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন যে গবেষণা প্রতিষ্ঠানগুলো সেখানে যে আরএসএস বা সংঘ বা সংঘের বলা চলে যে সমর্থক এরকম আরএসএস এর কাছাকাছি থাকা লোকজনকে এই শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা প্রতিষ্ঠানের মাথায় বসিয়ে দিয়ে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যে স্বাধিকারকে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেটা আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজিসি নতুন আইনে বলা আছে ইউজিসি অস্তিত্ব থাকবে না, সেই ইউজিসি কে ব্যবহার করে কিভাবে একের পর এক সার্কুলার জারি করা হচ্ছে, যে সার্কুলারগুলোকে কার্যকর করার মতো ক্ষমতা বা ক্যাপাসিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেই, করা হচ্ছে। আমরা জানি যে আমাদের বলা হয় যে সরকারের চতুর্থ স্তম্ভ বলতে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা মানি যে মিডিয়াকে, কিন্তু সেই মিডিয়ার যে স্বাধীনতা নিরপেক্ষতা সেটা কি আজকের আছে? আজকের আমরা সরকারি মিডিয়া এবং বেসরকারি মিডিয়ার মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাই? মিডিয়াকে নির্লজ্জভাবে কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে কেন্দ্রের, সেটা আজকের দিনে স্পষ্ট। যে একটা নতুন টার্মিনোলজি তৈরি হয়েছে গদি মিডিয়া, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আসলে হচ্ছে যে মিডিয়াগুলো আজকের দিনে সেখানে সাউন্ড পাবলিক ওপিনিয়ন, গঠনমূলক যে সরকারি নীতির সমালোচনা বা বিশ্লেষণ আমরা পাই না, নেই সেখানে। মূলত সরকারের যে কোনো পদক্ষেপকে প্রোপাগান্ডা করাই হচ্ছে যে এখন যেন মিডিয়ার জাতীয় মিডিয়ার কাজ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের ক্ষেত্রেও দেখুন প্রায় সব মিডিয়া প্রায় যে তারাও কিন্তু রাজ্য সরকারের নিয়ন্ত্রণে যেন কাজ করছে, এবং এক্ষেত্রে শাসক দল দুটো পদ্ধতি দিয়েছে। এক হচ্ছে বিজ্ঞাপন, এখন হিউজ অ্যামাউন্ট অফ মানি বিজ্ঞাপন রাখা হচ্ছে, বাজেটারি অ্যালোকেশন রাখা হচ্ছে, সেই বিজ্ঞাপন অনেক মিডিয়ার সেই বিজ্ঞাপনেই চলে মূলত। আর একটা হচ্ছে যে মিডিয়াকে এজেন্সি ব্যবহার করে মিডিয়াকে কন্ট্রোলে নিয়ে আসে, এই জিনিসও চলছে। ফলে যে একেবারে যে গণতান্ত্রিক মূল্যবোধ রীতিনীতি সেটা কিন্তু সরকার মানতে চাইছে না। সিভিল সোসাইটির প্রসঙ্গটাও আমার এক্ষেত্রে নিশ্চয়ই উল্লেখযোগ্য, যে সিভিল সোসাইটির ভয়েসটাও বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। সিভিল সোসাইটি একটা বড় ভূমিকা থাকে, সবাই আমরা জানি, কিন্তু আজকের কিন্তু সিভিল সোসাইটির সেই ভয়েস আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি দেখি যে বিশেষ করে যারা সরকারি কাজকর্মকে ক্রিটিক্যালি দেখেন তাদেরকে কিন্তু সেই তাদের ভয়েস কিন্তু বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভয়েস কিন্তু স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিশেষ করে দলিত, সংখ্যালঘু, বিশেষ করে তাদের নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে যারা সোচ্চার, নির্যাতন নিপীড়ন হিংসার বিরুদ্ধে যারা সোচ্চার, যারা ভারতের গণতান্ত্রিক কাঠামোর আক্রমণের বিরুদ্ধে সোচ্চার, সেই সব শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সমাজকর্মী তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক টুইটার ব্লক করা হচ্ছে, বাড়ি কারুর বাড়ি রেড করা হচ্ছে, এমনকি কাউকে জেলে ভরা হয়েছে। আপনারা নিশ্চয়ই এক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই কাজটা চলছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সিদ্দিক কাপ্পানের কথা, যে সিদ্দিক কাপ্পানের কে অ্যারেস্ট করা হয়েছিল হাতরাসে যে দলিত মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছিল সেইটা খবর করার জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং সেটা থেকে বেল পেতে সিদ্দিক কাপ্পানকে 3 বছরের বেশি সময় লেগেছে। অপরাধ, তিনি একটা ঘটনা সত্যিটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। এই হচ্ছে বাস্তবতা আজকের
দিনে আমরা দেখতে পাচ্ছি। রাজ্য সরকারও একইভাবে আপনারা দেখছেন যে সিভিল সোসাইটিকে বন্ধ করার জন্য কি পদক্ষেপ না নিয়েছে। রাজনৈতিক দিক দিয়ে দেখা যাচ্ছে যে কখনো কখনো তাদেরকে এমএলএ এমপি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কোনো রাজনৈতিক পদে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, অথবা কাউকে কাউকে উপঢৌকন দিয়ে তাদেরকে কিন্তু সিভিল বা কেনার চেষ্টা হয়েছে, এবং যার ফলে আমাদের রাজ্যের সিভিল সোসাইটিও এখন যেন প্রায় মৃতপ্রায়, তাদের কোনো অ্যাক্টিভিটি আমরা আর দেখতে পাই না। আমরা যদি একটু ভাবি আর যে এই সময় পর্বে যে সামগ্রিক, আমি আমার আলোচনাটাকে ছোট করার চেষ্টা করছি, এখন আমরা শেষ করার দিকে যাব, যে 1919 সালে 2019 সালে কেন্দ্রের শাসক দল চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা সিভিল লিবার্টি, সিভিল রাইটস, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রভৃতির উপরে একটা চূড়ান্ত আক্রমণ নামিয়ে এনেছে সামগ্রিক আলোচনায়, যা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পরিস্থিতিকেই কেউ কেউ এটাকে ইনসিডিয়াস ইমার্জেন্সি, যেটাকে বলছে যে এটা প্রতারণাপূর্ণ ইমার্জেন্সি, সেই অর্থে নয়, ডিক্লেয়ার্ড নয়, কিন্তু এটা প্রতারণা করা হচ্ছে যে এমার্জেন্সিতে যে যে ঘটনাগুলো ঘটে ঠিক সেই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা হচ্ছে, বা কেউ কেউ এটাকে আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি বলে চিহ্নিত করেছে। অর্থাৎ ঘোষিতভাবে ইমার্জেন্সি নয়, কিন্তু এমার্জেন্সিতে যা যা ঘটে, সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে আমরা প্রেস সেন্সরশিপ চালু করা বা এইরকম, সেগুলো হয়তো ওই নামে নেই, বিরোধী দলের কণ্ঠস্বরকে বন্ধ করা, এইরকম যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু আজকের ঘটানোর চেষ্টা হচ্ছে। আমরা জানি যে 1975 সালে এইরকম একটা জরুরি অবস্থা কংগ্রেসের দলের পক্ষ থেকে, বিশেষ করে মিসেস গান্ধী যখন ক্ষমতায়, তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করেছিলেন, এবং সেই জাতীয় জরুরি অবস্থায় যে বিরোধী স্বরকে রুদ্ধ করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, যে বিরোধী দলের নেতাদেরকে আটক করা, বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করা, প্রেস সেন্সরশিপ চালু করা, এইরকম যে, এবং তার সঙ্গে আমরা বলবো যে আরো একটা পদক্ষেপ তারা নিয়েছিল যেটা খুব গুরুত্বপূর্ণ, যে বার্থ কন্ট্রোল, জোরপূর্বক বার্থ কন্ট্রোলের ব্যবস্থা করা, এসব পদ্ধতি নেওয়া হয়েছে, সেটা নিন্দনীয়, নো ডাউট। কিন্তু আজকের জরুরি অবস্থা ঘোষণা না হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যেন সেই কাজগুলোই হচ্ছে। যেভাবে এই দুটো রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, এখন পরপর ঘটনায় আমরা দেখতে পাচ্ছি একেবারেই ফ্লিমজি গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে। জানি না তারা কিভাবে মুক্তি পাবেন, কতটা সেটা নিশ্চয়ই সময় বলবে। আমাদের এখানেও যদি আপনারা দেখেন, আপনারা বলতে পারেন যে ইডি সিবিআই এর যে ব্যবহার, সে তো ওখানে দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে হচ্ছে, এইখানকার ইডি সিবিআই এর ব্যবহারটা কিন্তু নেচারটা এক নয়। কারণ এখানে ইডি সিবিআই সরকার নয়, মূলত হচ্ছে কোর্টের চাপে পড়ে, কোর্টের সিদ্ধান্তের ফলে ইডি সিবিআই এখানে কাজ করছে। ফলে অন্য জায়গা, দেশের অন্য প্রান্তে যেভাবে তারা সক্রিয়, এখানে অনেক অভিযোগ ইতিমধ্যেই কিছুটা ওপেন সিক্রেটও বলা চলে। দেখা যাচ্ছে যে কাউকে কাউকে দেখা গেছে যে দেশের বিভিন্ন প্রান্তে যে রাতের অন্ধকারে পাঁচিল টপকে যে অ্যারেস্ট করছে, আর এখানে কেউ কেউ 12 বার 13 বার সমন জারি করার পরেও তাদের কাউকে নিয়ে ধরা হচ্ছে না, মহল তবিয়াতে তারা কাজ করে যাচ্ছে। কিভাবে আমরা দেখবো আমি জানি না যে এই বিষয়টাকে। সুতরাং আমরা শেষ করব এখানে, যে আপনারা নিশ্চয়ই যে আগের যে জরুরি অবস্থা আর আজকের জরুরি অবস্থা ঘোষণা না হয়েও যে অবস্থা তৈরি করা হচ্ছে, সেই অবস্থাটাকে কেউ কেউ
অনেক বেশি সিরিয়াস এবং অনেক বেশি কম্প্রিহেন্সিভ বলে মনে করছে। এবং এই পরিস্থিতিকে কেউ কেউ আবার একটু অন্যভাবে এটাকে বলছেন যে ইলেক্টেড অটোক্রেসি নাম দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে আগামী দিনে যে দেশটাকে কোথায় নিয়ে যাওয়া হবে বা নিয়ে যাওয়ার চেষ্টা, যে যে প্রবণতাগুলো দেখতে পাচ্ছি, সেটা সত্যি খুব বিপজ্জনক একটা প্রবণতা আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা এই ক্ষেত্রে একজনের বক্তব্যকে উল্লেখ না করলেই নয়, কারণ আপনারা দেখছেন যে এই সময়ের মধ্যে এই যে পরকালা প্রভাকর, যিনি আমাদের কেন্দ্রের অর্থমন্ত্রীর স্বামী, একজন বিশিষ্ট অর্থনীতিবিদও বটে, এবং তার সঙ্গে তিনি একজন রাজনৈতিক নেতাও। কারণ আপনারা জানেন যে এই প্রভাকর তিনি হচ্ছেন যে অন্ধ্রপ্রদেশের বিজেপির মুখপাত্র ছিল। ফলে বিজেপির ভাবনা চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের হিডেন এজেন্ডা কি, সেটা তার জানার কথা, না জানার কথা নয়। তিনি জানেন, আর জানেন বলেই তিনি বারবার যে কথাটা বলছেন যে আবার যদি কেন্দ্রের যে শাসক, দক্ষিণপন্থী শাসক দল যদি ক্ষমতায় আসে, তাহলে আর নির্বাচন বলে কিছু হবে না, সংবিধানটা বদলে যাবে। এই যে তিনি বারবার এই বিষয়গুলো জোর দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের খানিকটা কিন্তু মাথায় রাখতেই হবে। কারণ যিনি বলছেন তিনি কোনো সাধারণ মানুষ বলছেন না। সুতরাং এই যে আশঙ্কার কথা, আমরা যেভাবে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্র তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা নিশ্চয়ই কাম্য নয়। আজকের এই আধুনিক সময়ে এসে এটা নিশ্চয়ই কাম্য নয়। আর যেভাবে যুক্তরাষ্ট্র কাঠামো উপরে আক্রমণ হচ্ছে, যেভাবে বলা চলে গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ হচ্ছে, যেভাবে সংবিধানের উপর আক্রমণ নেমে এসছে, তাতে আমরা এটুকু বলতে পারি যে বোধহয় এটা, এই প্রবণতাকে যদি ঠেকানো না যায়, তাহলে ভারতবর্ষ হয়তো এইরকম একটা অটোক্রেসি শুধু বলবো না, বলবো যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে পারে। সুতরাং এই বিষয়ে আমাদের সকলের সতর্ক থাকা দরকার, যাতে আমরা ওইরকম একটা ভয়ঙ্কর প্রবণতাকে যাতে কার্যকরী না হয়, সেই বিষয়ে কিন্তু আমাদের সক্রিয় থাকা উচিত। এই কথা বলে আমি সবাইকে আরেকবার এই আলোচনা চক্রে যারা অংশ নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং এই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের যারা কর্মকর্তা, যারা আজকের আমার এই আলোচনায় সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। স্যার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, প্রশান্ত অধিকারী প্রশ্ন করেছেন। আমার প্রশ্ন, স্যার, লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি কেন 12 জন এবং 2 জনকে মনোনয়ন করেন? সংখ্যাটা তো অন্য হতে পারত, 15 বা 5। আমরা জানি এই সংখ্যাটি সংবিধানের ধারা অনুযায়ী লিখিতভাবে আছে, কিন্তু কেন 12 বা 2 হলো, এর উত্তর আমার জানা নেই। এর উত্তর কি অন্য কিছু আছে স্যার? যদিও সংবিধান সংশোধনের মাধ্যমে বর্তমানে ইঙ্গ ভারতীয়টা তুলে দেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ প্রশান্ত অধিকারী এই প্রশ্ন করার জন্য। যে যা আপনি বলছেন ঠিকই, যে 12 জন এবং 2 জনকে মনোনয়ন করার কথা, সংখ্যাটা অন্য হতে পারত, এই যে কথাটা বলছেন। এখন এইটা দেখুন, সংবিধানের সময় এটা মূল লক্ষ্য ছিল যে মূলত যে ইঙ্গ ভারতীয় যাদের রাখার চেষ্টা হয়েছিল, তারা হচ্ছে যে যাদের যথাযথ প্রতিনিধিত্ব নেই, যদি তাদের সেইটা মাথায় রেখেই তাদের প্রতিনিধিত্বকে এনশিওর করার জন্য এই 2 জন ইঙ্গ ভারতীয়কে রাখা আর কথা হয়েছে। আর সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান, নানা দিকে যারা অত্যন্ত পারদর্শী, তাদের কথা মাথায় রেখেই, কারণ এই 12 জনকে
রাজ্যসভায় মনোনীত সদস্য করা হয়েছে। এখন এটা ঠিক, রাজ্যসভা বলতে যে ভাবনা চিন্তাটা ছিল যে লোকসভা যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলোকে খানিকটা পুনর্মূল্যায়ন করা বা রিকনসিডার করার প্রশ্নে যাতে বিজ্ঞ মানুষদের একটা মতামত থাকে, সেই ভাবনা চিন্তা থেকেই এই অংশের মানুষকে তাদেরকে মনোনীত করে রাখা হয়েছে। এখন এটা সত্যি কি অন্য কোনো বিষয় ভাবনা চিন্তা কাজ করেছিল কিনা আমার অন্তত জানা নেই, বা এটা 12 থেকে কেন 15 হলো না, এটা অন্তত সেই রকম কোনো ব্যাখ্যা আমি কোথাও দেখিনি বা শুনিনি, বা থাকলেও আমার জানা নেই। কিন্তু এটা পরিষ্কার যে একেবারেই রাজ্যসভা যেহেতু একটা প্রবীণদের সভা, যদিও আজকের সেই জায়গাটা নেই, আজকের হচ্ছে যে যারাই দেখা যাচ্ছে লোকসভা নির্বাচনে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে, যারা জনগণের ম্যান্ডেট পাচ্ছেন না তাদেরকে, অথচ তারা হয়তো রাজ্যে অনেক সময় রাজনীতিতে ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন, তাদেরকে সরিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দাও। ব্যাপারটা এরকম হচ্ছে যে ওটা রাজ্যসভাকে একটা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়েছে। রাজ্যসভাকে এই যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত নেতা টেতা যারা আছেন তাদেরকে এইভাবে মনোনীত করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এইভাবে পাঠানো হচ্ছে, যার মধ্যে বা অনেক সময় কি বলবো যে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, সরি যে রাজ্যসভাতে এমন অনেককে পাঠানো হচ্ছে যারা একেবারেই রাজনীতির লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা পাঠানোর কথা ছিল না। এই 12 জন যারা বিজ্ঞানের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যারা অগ্রগণ্য, তাদেরকে এই জায়গায় দেওয়ার কথা ছিল এই মনোনীত সদস্যদের। ফলে 12 না 15 হবে, এটা আমার মনে হয় যে সেটা হচ্ছে সংবিধান সভায় যারা ছিলেন, যারা ড্রাফটিং কমিটিতে যারা ছিলেন, তারাই ভেবেছেন। এটা আমার আলাদা কিছু বলার নেই। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন অনিক মণ্ডল করেছেন, দক্ষিণপন্থী আগ্রাসনের বিপ্রতীপে সংবিধান কি কোনো বিকল্প আখ্যান নির্মাণে সক্ষম? যে অনেক যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে এটা ঠিক যে আজকের দিনে দক্ষিণপন্থী আগ্রাসনটা ব্যাপকভাবে, যেটা আমরা আলোচনায় নিয়ে আসলাম, এখন সত্যি কথা বলতে কি যে বিকল্প আখ্যান নির্মাণ করা সংবিধানে, এক্ষেত্রে আমি একটা কথা আমি এখানে যদি একটু উল্লেখ করি তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে, যে আম্বেদকর নিজেই এটা উল্লেখ করেছিলেন। সেই কথাটা আমি এখানে একবার একটু উল্লেখ করতে চাই। বিষয়টা হচ্ছে এই, আম্বেদকর তার যে লাস্ট বক্তৃতা 1949 সালে 25শে তিনি যে বক্তৃতাটা 25শে নভেম্বর যে বক্তৃতাটা তিনি দিচ্ছেন, একেবারেই সংবিধান গৃহীত হওয়ার পর যে তিনি যে বক্তৃতাটা দিচ্ছেন, সেই বক্তৃতার একটা পার্ট আমি ছোট্ট করে উল্লেখ করতে চাই, তাহলে নিশ্চয়ই খানিকটা বোঝা যাবে। যে তিনি বলছেন, however good a constitution may be, it's sure to turn out bad because those who are called to work it happen to be bad lot. However bad a constitution may be, it may turn out to be good if those who are called to work it happen to be a good lot. দেখুন, এই কথাটা আম্বেদকরের কিন্তু প্রথম থেকেই কিন্তু এই সন্দেহটা ছিল যে সংবিধানটা যতই ভালো হোক না কেন, সেই সংবিধানটা কাদের হাতে যাচ্ছে তাদের উপরে সংবিধানের কার্যকারিতা নির্ভর করবে। যদি সংবিধানটা যতই ভালো হোক, সংবিধান হোক না কেন, সেটা যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে রেজাল্টটাও খারাপ হতে বাধ্য। আবার যদি একটা খারাপ সংবিধানও হয়, তাহলে যদি সেটা ভালো লোকের হাতে পড়ে
তাহলে সেখান থেকেও কিছু ভালো বেরিয়ে আসতে পারে। তো দক্ষিণপন্থী যারা যারা ভাবনা চিন্তা করেন, যেভাবে তারা তাদের আগ্রাসনটাকে নিয়ে নামিয়ে এনেছেন, তারা তাদের হিডেন এজেন্ডা, সেই এজেন্ডাকে যদি কার্যকর করতে হয়, তাহলে এই সংবিধান, বিদ্যমান যে সংবিধান, আম্বেদকরের যার প্রধান রূপকার, সেই সংবিধান দিয়ে হিডেন এজেন্ডাগুলো সবগুলো কার্যকর করা যাবে না। অর্থাৎ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রকল্প, হিন্দুত্বের যে প্রকল্প, সেই প্রকল্পকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে এই সংবিধানের পরিবর্তন দরকার। ফলে সংবিধান কিভাবে বিকল্প, তার তো নির্মাণ করার জায়গা নেই, সংবিধান তো একটা এক্সিস্ট করছে। সুতরাং দক্ষিণপন্থী আগ্রাসন, সেই আগ্রাসনের জায়গা থেকে সংবিধান এর আমরা বলতে পারি যে অপমৃত্যু ঘটবে। যদি সেই আগ্রাসনটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই সংবিধানের অস্তিত্ব থাকবে না, সংবিধানের অপমৃত্যু ঘটে যাবে। ফলে এই আগ্রাসন মূল হচ্ছে যে সংবিধানকে পরিবর্তন করার লক্ষ্যে আগ্রাসন। স্যার, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে আম্বেদকর কতখানি প্রাসঙ্গিক? এই বিষয়টা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে ইনফ্যাক্ট একটা বড় আলোচনাই করা যায় যে আম্বেদকরের প্রাসঙ্গিকতা। আমি যদি ছোট্ট করে একটু করে বলি যে আজকের আমাদের প্রিএমবিলে যে কথাগুলো বলা আছে, আজকের আমাদের মৌলিক অধিকারে যে কথাগুলো বলা আছে, আজকের আমাদের নির্দেশমূলক নীতিতে যে কথাগুলো বলা আছে, আজকের আমরা যদি দেখি যে সমাজের প্রান্তিক মানুষ তাদের আর্থসামাজিক উন্নতির জন্য যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের কথাগুলো বলা আছে, এই সবগুলো তো আম্বেদকরের ভাবনা চিন্তা প্রসূত। তাহলে এই আমরা যদি মনে করি যে এইগুলোর প্রাসঙ্গিকতা আজও রয়েছে, তাহলে এই বিষয়গুলো যদি প্রাসঙ্গিকতা থাকে, তাহলে আম্বেদকরের প্রাসঙ্গিকতা রয়েছে। ফলে আমি মনে করি যে আজকের যেভাবে সংবিধান, তার যে প্রস্তাবনা, তার যে মৌলিক অধিকার, তার যে নির্দেশমূলক নীতি এবং বিভিন্ন ধারার উপরে যে ধরনের আক্রমণ নেমে আসছে, আমরা যদি বলি যে এই যে গণতান্ত্রিক কাঠামো, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, এই যে ধর্মনিরপেক্ষতার নীতি, এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, এগুলোর যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আম্বেদকরের প্রাসঙ্গিকতা সমানভাবে প্রযোজ্য। ফলে এইটা একটা বড় আলোচনা মানে সারাদিন এইটা নিয়েই একটা আলোচনা করা যেতে পারে যে আম্বেদকরের প্রাসঙ্গিকতাটা কোথায় সংবিধানের দৃষ্টিকোণ থেকে। কারণ এই বিষয়গুলো সবই আজকের কি সত্যি আমরা যদি একটু ভাবি যে আমাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সেই ন্যায় কি আজও আমাদের প্রতিষ্ঠিত হয়েছে? সামাজিক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে কি ধরনের শোষণ, বঞ্চনা, নিপীড়ন শুধু রয়েছে তাই নয়, দিনে দিনে সেটা বাড়ছে। দলিত এবং প্রান্তিক মানুষদের উপরে এই যে নিপীড়ন, অত্যাচার, সেটা দিনে দিনে বাড়ছে। এবং সেই বাড়ার মধ্যে আজকের আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিদিন 3 জন দলিত খুন হচ্ছেন, প্রায় প্রতিদিন 11 জন দলিত মহিলা তারা রেপড হচ্ছেন। এটাকে আমরা কিভাবে দেখব? যে আম্বেদকর কি চেয়েছিলেন? যে এই সমস্ত যুগ যুগ ধরে যে শোষণ, বঞ্চনা, নিপীড়নের শিকার যে প্রান্তিক মানুষগুলো, সেই প্রান্তিক মানুষগুলোকে এই নিপীড়নের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন এবং সংবিধানে তার প্রভিশন রেখেছিলেন। পরবর্তীকালে সেটাকে কেন্দ্র করে আরো একাধিক আইন হয়েছে। সেগুলোর প্রাসঙ্গিকতা কি ফুরিয়ে গেছে? যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমাজতান্ত্রিক যে ভাবনা চিন্তাগুলো, যেটা আমাদের চতুর্থ অধ্যায়ে যেটা ছিল যে সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি গঠনের যে, সেটাও কি আজকের দেশের যে গরিব মানুষ
তাদের কনটেক্সটে যদি আমরা বিচার করি, তাহলে সমাজতান্ত্রিক ভাবনা চিন্তার কি প্রাসঙ্গিকতা নেই? এই যে সংবিধানের ৪র্থ অধ্যায়ে, যেটাকে আমরা সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলি, এবং যেটা হচ্ছে আম্বেদকর পরিষ্কার বলেছিলেন যে এটাই হবে সরকারের গাইডলাইন, রাষ্ট্রের গাইডলাইন। তো আজকে সত্যি আমরা কি সত্যি সেই কাজগুলো আমরা করতে পেরেছি? তবে আমি কোনো বেশি কথা বলবো না, যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, আমাদের 39 আর্টিকেল 39D-তে যে কথাটা বলা হয়েছিল, আমরা কি সত্যি আজও সেটা করতে পেরেছি? নারী পুরুষের ক্ষেত্রে সমান সমকাজে সম বেতনের ব্যবস্থা, মজুরির ব্যবস্থা করতে পেরেছি? পারিনি তো। তো আমরা সত্যি কি গণতন্ত্র, আম্বেদকর যে গণতন্ত্রের কথা বলেছিলেন, যে গণতন্ত্রের মূল ভিত্তি হবে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এবং আম্বেদকর যে গণতন্ত্রের কথা বলেছিলেন যে গণতন্ত্র হবে ওয়ে অফ লাইফ, জীবনধারা, গণতন্ত্র হবে জীবনধারা, যে যেখানে হচ্ছে যে এই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটিকে জীবনের প্রিন্সিপাল হিসেবে নেওয়া হবে। আমরা কি সত্যি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি? আম্বেদকর যে কথাটা বলেছিলেন যে রাজনৈতিক গণতন্ত্র কখনোই সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া সফল হতে পারে না। আমরা কি সত্যি এই কথা থেকে আজও সরে আসতে পারি? যে গণতন্ত্রের যদি সামাজিক ভিত্তি না হয়, বাড়ে, সামাজিক ভিত্তি না থাকে, অর্থনৈতিক ভিত্তি না থাকে, তাহলে সেই গণতন্ত্র কি টিকে থাকতে পারে? সেই গণতন্ত্রে প্রান্তিক মানুষ কি তারা তাদের অংশগ্রহণ এনশিওর করতে পারবে? পারবে না, এবং আজকে তা পারছো। ফলে যা চেয়েছিলেন তা যদি করা যায়, তাহলে সত্যি একটা আদর্শ সমাজ তৈরি হতে পারে। আমি এইখানেই বলবো যে আম্বেদকরের প্রাসঙ্গিকতা আজকে আরো বেশি বেশি করে মনে হচ্ছে। এই যেটা এর আগের প্রশ্ন যেটা ছিল যে দক্ষিণপন্থী আগ্রাসন যেভাবে শুরু হয়েছে, সেই আগ্রাসনের কনটেক্সটে আম্বেদকরের প্রাসঙ্গিকতা আরো বেশি বেশি অনুভূত হচ্ছে। ধন্যবাদ স্যার। পরবর্তী প্রশ্ন অনিক মন্ডল আবার করেছে। ভারতীয় শাসনতন্ত্রের কেন্দ্র ও রাজ্য আইনসভায় তপশিলি জাতি ও উপজাতির আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সরকারি চাকরির উপরে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই সংরক্ষণের প্রধান শর্ত প্রশাসনিক উৎকর্ষ বজায় রাখা। কিন্তু পরবর্তী রাজনৈতিক উত্তরসূরিরা সুকৌশলে আম্বেদকরের উদ্দেশ্যকে এড়িয়ে সংরক্ষণকে পলিটিক্যাল পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে চলেছে। এর সমাধান কি? অনেকের প্রশ্নটা এটাও খুব বড় প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে উৎকর্ষ বজায় রাখা না, উৎকর্ষ বজায় রেখে আসলে তাদের যথাযথ রিপ্রেজেন্টেশনটা দেওয়া, এটাই ছিল সংরক্ষণের উদ্দেশ্য। যে সমাজের একটা বড় অংশের মানুষ, তারা যুগ যুগ ধরে জেনারেশন আফটার জেনারেশন তারা শোষণ বঞ্চনার শিকার হয়েছে, এবং সেই শোষণ বঞ্চনার তীব্রতাটা বা অক্ষমতার যে তার তীব্রতাটা এত বেশি যে তারা সমাজ থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মূল ধারা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এই অংশের মানুষকে মূল ধারায় নিয়ে আসতে গেলে তাদের খানিকটা অ্যাফার্মেটিভ অ্যাকশনের জায়গা তাদের দিতে হবে, যাতে তারা মূল ধারার সঙ্গে মিশতে পারে। এটা হচ্ছে সংবিধান সংরক্ষণের মূল উদ্দেশ্য ছিল, যে মূলত সমাজের পেছিয়ে পড়া অংশ, প্রান্তিক মানুষ, তাদেরকে মূল ধারায় নিয়ে আসে। এখন এটা ঠিক যে আজকের সংবিধান কার্যকরী হওয়ার প্রায় ৭৪ বছর পরে আমরা কিন্তু যে উদ্দেশ্যকে সামনে রেখে এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল, যে অ্যাফার্মেটিভ মেজারের কথা বলা হয়েছিল, সেই উদ্দেশ্য আজ পুরোপুরি সাকসেসফুল হয়নি। কারণ এই যে প্রান্তিক মানুষের যারা একেবারেই প্রান্তিক পর্যায়ে রয়ে গেছে, তারা যে জায়গায় ছিল আজও সেই জায়গায় রয়ে গেছে। আবার এটাও ঠিক, এই সংরক্ষণের সুবাদে আমরা বলবো যে দলিতদের একটা অংশ, যার মধ্যে অবশ্যই প্রান্তিক মানুষ আছে, যে তারা শিক্ষার সুযোগ পেয়েছে, তারা চাকরির সুযোগ পেয়েছে, এমনকি তারা রাজনৈতিক প্রতিনিধিত্ব করারও সুযোগ পেয়েছে এই সংরক্ষণ থাকার সুবাদে। যদি সত্যি সংরক্ষণ না থাকতো, তাহলে কিন্তু
এই অংশের মানুষ সত্যি এই সুযোগগুলো পেত কি না সেটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কারণ আমাদের সমাজের জাতপাতের যে বিভাজন সেটা এমন জায়গায় রয়েছে যে কাস্ট বায়াসনেস, ক্লাস বায়াসনেস, জেন্ডার বায়াসনেস, ইভেন এই যে সিলেকশন কমিটি তার যে পক্ষপাতমূলক আচরণ সেটা যে জায়গায় রয়েছে, তাতে সংরক্ষণ ছাড়া এদেরকে কোনোভাবে কোনো পজিশনে আনা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তবে এটাও মনে রাখা দরকার যে আজকের যে দলিত প্রান্তিক মানুষ যারা, তারা তাদের যে আর্থসামাজিক সমস্যা, সেই সব সমস্যার সমাধান শুধু সংরক্ষণ দিয়ে হবে না, সংরক্ষণ দিয়ে হবে না, এটা কিন্তু স্পষ্ট, এটা সবারই মনে রাখা দরকার। কারণ সংরক্ষণটা কোনো পভার্টি এলিভিয়েশন পদ্ধতি নয়। সুতরাং আজকের যে পরিস্থিতি, তবে এটাও ঠিক যে এই অংশের মানুষকে খানিকটা বেনিফিট দেওয়ার জন্য সংরক্ষণের মতো এইরকম কার্যকরী অন্য কোনো বিকল্প পদ্ধতি এখনো সেইভাবে ভাবা যাচ্ছে না। একটা সময় বলা হতো, কেন এটা বলছি, একটা সময় বলা হতো যে এলিজিবল ক্যান্ডিডেটস আর নট ফাউন্ড। ঠিকই, সংবিধান কার্যকরী হওয়ার পরে তারপর সংরক্ষণ যখন দেওয়া হলো, তারপর আস্তে আস্তে লেখাপড়া শিখে তারপরে চাকরিতে যাবে, সেটা যেতে সময় লাগবে। 70-80 দশক পর্যন্ত এই এই যুক্তিগুলো বড় হয়ে দেখা দিয়েছে যে যোগ্য ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না, ফলে সংরক্ষণ কার্যকর করা যাচ্ছে। তাহলে কি দরকার? বারবার এই কথা উঠতে থাকলো যে না, তাহলে হচ্ছে যে এদেরকে শিক্ষায় আরো এগোতে হবে। এবার যখন তারা শিক্ষায় এগোলো, তখন প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন কথাবার্তা একটু চেঞ্জ হয়ে গেছে। ক্যান্ডিডেটস আর অ্যাভেলেবল, বাট সুইটেবল ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল। ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে কিন্তু মানে পছন্দের ক্যান্ডিডেট পাওয়া গেল না, এই তো বাস্তবতা। সুতরাং আজকের আমরা যে বিষয়টা আজকে দেখতে পাচ্ছি যে এটা ঠিক, দলিত রাজনৈতিক দলগুলো এবং দলিত মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত অংশ, তারা দলিত যে ইস্যুসগুলো, সেই ইস্যুসগুলোর পরিবর্তে তারা কিন্তু সংরক্ষণকে হাইলাইট করছে। দলিত ইস্যুস বলতে আমরা কি বুঝবো? দলিত ইস্যুস বলতে আমরা বুঝবো যে দলিতরা, যেহেতু বেশিরভাগ দলিত গ্রামে বাস করে, তাদের লাইভলিহুড, তাদের জীবনযাত্রা নির্ভর করে জমির উপর, কিন্তু তাদের সাফিসিয়েন্ট ল্যান্ড, তাদের কাল্টিভেটেড ল্যান্ড তাদের নেই। তাদের বেশিরভাগ অংশই হচ্ছে যে ডেইলি লেবারার, ওয়েজ লেবারার। সুতরাং এই অংশের মানুষের কথা মাথায় রাখলেই যে ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়া দরকার ছিল, যেমন হচ্ছে যে জমির প্রশ্ন, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড টু দ্য ল্যান্ডলেস, মিনিমাম ওয়েজ, শিক্ষা, চাকরি, তাদের যে উপরে যে সামাজিক নিপীড়ন, অত্যাচার, যে ইস্যুগুলো তাদেরকে এফেক্ট করে, গ্রামের গরিব মানুষকে এফেক্ট করে, সেই ইস্যুগুলোকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। কিন্তু আজকের আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, দলিত রাজনৈতিক দলগুলো সেই ইস্যুটাকে তাদের সামনে আনেনি। যেমন ধরুন যে উত্তরপ্রদেশে মায়াবতীর দল 4-4বার ক্ষমতায় গেছে, উত্তরপ্রদেশের 4-4বার ক্ষমতায় গেছে, কিন্তু কখনোই দলিত ইস্যুগুলো সামনে আনেনি, সামনে আনেনি। যে কারণে আজকের দলিতরা মনে করছে যে তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে অ্যাসপিরেশন, সেটা পূরণ করার ক্ষমতা
মায়াবতীর দলের নেই, সেই কারণে তারা মায়াবতীর দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকের মায়াবতী দল একটা বলা চলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে ভুগছে, ইলেকট্রাল ক্রাইসিসে ভুগছে, যে জায়গায় পৌঁছেছে। ফলে আমার মনে হয় যে আগামী দিনে কিন্তু যদি দলিত রাজনীতি, দলিত মুক্তির রাজনীতি যদি সফল করতে হয়, তাহলে কিন্তু দলিত ইস্যুগুলোকে, দলিত রাজনৈতিক দলগুলোকে দলিত ইস্যুগুলোকে হাইলাইট করতে হবে, শুধু সংরক্ষণ দিয়ে হবে না। কারণ সংরক্ষণটা গ্রামের একেবারে নিরক্ষর গরিব দলিতকে স্পর্শ করে না, তার এই রুটি রুজির ইস্যুটাকে স্পর্শ করে, তার জমির ইস্যু স্পর্শ করে, তার ওয়েজের ইস্যু স্পর্শ করে, কারণ সে হচ্ছে ওয়েজ লেবারার। তো সেটা করতে হবে। কিন্তু এটাও ঠিক যে আম্বেদকর যেটা বলেছিলেন যে দলিত মুক্তিটা কিন্তু এমনি এমনি আসবে না। দলিত মুক্তির ক্ষেত্রে কিন্তু এই একটা বড় বাধা হচ্ছে পুঁজিবাদ এবং ব্রাহ্মণ্যবাদ। তো এই পুঁজিবাদ এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। এবং এক্ষেত্রে যদি আমি বলি যে এইটা পরস্পর বিরোধী কোনো বিষয় না, যে তিনি বলছেন একটার বিরোধিতা করে আর একটাকে সমর্থন করলে দলিত মুক্তি আসবে না, দুটোর বিরুদ্ধে একসঙ্গে লড়াইটা হতে হবে। এমন এটাও মনে রাখতে হবে যে দলিত মুক্তির ক্ষেত্রে কাস্ট আন্দোলন দিয়ে এই জাতপাত মুক্ত সমাজ তৈরি করা যাবে না, দলিত মুক্তি সম্ভব হবে না কাস্ট আন্দোলন দিয়ে। তার সঙ্গে ক্লাস অ্যাপ্রোচটাও যুক্ত থাকতে হবে। অর্থাৎ সমস্ত গরিব মানুষকে যদি যুক্ত করা না যায়, সমস্ত অংশের মানুষকে যদি যুক্ত করা না যায়, তাহলে কখনোই এই যে মূল যে লক্ষ্য, আর্থসামাজিক অবস্থার ট্রান্সফরমেশনের যে লক্ষ্য, যেটা করতে পারলে দলিত মুক্তি সম্ভব হবে, সেইটা পূরণ করতে গেলে কিন্তু অনেক বেশি গ্র্যান্ড সলিডারিটির দিকে এগোতে হবে, যেখানে দলিতরা থাকবে, যেখানে লেফটরা থাকবে, যেখানে অন্যান্য ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো থাকবে, তাহলেই হয়তো দলিত মুক্তি সম্ভব হবে। শুধু সংরক্ষণ করে কখনোই দলিত মুক্তি হবে না, দলিতের উন্নতি হবে না। নিশ্চয়ই এটার প্রয়োজন আছে, কারণ এই যেটুকু উন্নয়ন হয়েছে একটা ক্ষুদ্র অংশ হলেও তাদের যে উন্নয়ন সেটাও কিন্তু সংরক্ষণের সুবাদেই হয়েছে। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর আজকের আলোচনাটি হয়েছে এবং যারা আজকের আলোচনাটি শুনলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি। সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি।